কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটুআই এর সহযোগিতায় ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমেই আমি যথারীতি একটু সাউন্ড চেক করব, একটু কমেন্টস করে সাউন্ড ঠিক আছে কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে প্লিজ। ধন্যবাদ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং লাইভ ভিউয়ার্স, সবাইকে ঈদের শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি। আমি কম্পিউটার টেকনোলজির ষষ্ঠ পর্বের সাবজেক্ট মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং নিয়ে উপস্থাপনায় আছি নাসরিন আক্তার, ইনস্ট্রাক্টর কম্পিউটার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। লেকচার 12তে আমরা আজকে যা আলোচনা করব, মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এর পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। পঞ্চম অধ্যায় 8086 মাইক্রোপ্রসেসরের আইও ইন্টারফেস ও পেরিফেরাল ডিভাইসের শেষ অংশ, এবং ষষ্ঠ অধ্যায় 8086 মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্ট ইন্টারফেস সিস্টেম। এই দুই চ্যাপ্টারের যে পয়েন্টগুলো আমরা আজকে আলোচনা করব তা হলো 8255 এর কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাট কিভাবে ব্যবহার করতে হয়, ইন্টারাপ্ট কাকে বলে বা কি, 8086 মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্টের প্রকারভেদ এবং 8086 মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্টের সাধারণ বৈশিষ্ট্য, 8086 মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্ট ভেক্টর টেবিল কিভাবে কাজ করে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। চলে যায় আলোচনায়। আমাদের প্রথমেই যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো কন্ট্রোল ওয়ার্ড। অর্থাৎ গতদিন আমরা ক্লাসে দেখেছিলাম প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস 8255 এর ব্লক ডায়াগ্রাম এবং এ কি কাজ করে। আমরা কি দেখেছিলাম যে বহির্জগতের সাথে মাইক্রোপ্রসেসরের কমিউনিকেশন করার মাধ্যম হলো প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস বা 8255। এই 8255 এর মাধ্যমে মাইক্রোপ্রসেসর ইনপুট আউটপুট ডিভাইস থেকে ডাটা আদান এবং প্রদান করে থাকে। 8255 একটা 40 পিনের আইসি ছিল এবং সেই 40 পিনের আইসির মধ্যে 3টি পোর্ট ছিল, এ পোর্ট, বি পোর্ট এবং সি পোর্ট। এই 3টি পোর্টের মধ্যে ডাটা আদান এবং প্রদান হতো। এবং আমরা আরো বলেছিলাম যে এই এ পোর্ট, বি পোর্ট, সি পোর্ট কখন ইনপুট হিসেবে কাজ করবে, কখন আউটপুট হিসেবে কাজ করবে, সেটা নির্ধারণ করার জন্য D0 to D7 এই যে ডাটা বাফারের এখানে D0 to D7 এই 8 বিটের একটি কন্ট্রোল ওয়ার্ড নির্ধারিত থাকে বা ব্যবহৃত হয়ে থাকে। সেইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য A0 এবং A1 এর যে কম্বিনেশন আমরা বলেছিলাম যে 00 হলে এ পোর্ট নির্ধারিত হবে, 01 হলে বি পোর্ট নির্ধারিত হবে, 10 হলে সি পোর্ট নির্ধারিত হবে এবং 11 হলে কন্ট্রোল রেজিস্টার নির্ধারিত হবে। এই কন্ট্রোল রেজিস্টার নির্ধারণের ফলে এখানে D0 to D7 এর মাধ্যমে কিছু তথ্য দেওয়া হয়, যেই তথ্যের উপরে ভিত্তি করে এই পোর্ট ইনপুট হিসেবে ব্যবহৃত হবে না আউটপুট হিসেবে ব্যবহৃত হবে বা একইভাবে বিসি নির্ধারিত হয়ে থাকে। সেটাই আমরা এখন আজকে আলোচনায় ডিটেলস দেখব। এই যে D0 to D7 আমরা এখানে দেখালাম, এই কন্ট্রোল ওয়ার্ড বা 8255 দুটি মোডে অপারেট হয়ে থাকে। একটা হচ্ছে বিএসআর মোড আর একটা হচ্ছে আইও মোড। এই দুটি মোডের মধ্যে কোনটি কাজ করবে সেটা নির্ধারণ করা হয়ে থাকে এই যে D0 to D7 এর যে কন্ট্রোল ওয়ার্ড 8 বিটের রয়েছে সেটার মোস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ শেষের বিটটি D7 ঘর। এই D7 ঘরে যদি 0 থাকে তাহলে 8255 বিএসআর মোডে রান হবে, আর D7 এর ঘরে যদি 1 হয় তাহলে 8255 আইও মোডে কাজ করবে। বিএসআর মোডটা আমরা সাধারণত বলে থাকি সেট রিসেট মোড, অর্থাৎ এই যে কন্ট্রোল ওয়ার্ডের বিটটা ফ্ল্যাগ রেজিস্টারের উপরে কিভাবে পরিবর্তন হবে সেটা বিএসআর মোডে হয়ে থাকে। আর আইও মোডে ডাটা ট্রান্সমিশন হয়ে থাকে। ডাটা ট্রান্সমিশনের জন্য 3টি মোড ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে জিরো মোড, একটা হচ্ছে মোড 1 এবং মোড 2। এই 3টি মোড ব্যবহৃত হয়ে থাকে। মোড 0-তে আমরা দেখেছি যে এ পোর্ট, বি পোর্ট এবং সি পোর্ট এই 3টি আলাদা 8 বিটে ট্রান্সমিশন করতে সিম্পলি ডাটা ট্রান্সমিশন করতে পারে। কিন্তু সিম্পল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কিছু সমস্যা থাকে। আমরা আগেও দেখেছি যে ডাটা ট্রান্সমিশন করার সময় অতিরিক্ত কিছু সিগন্যাল পাঠানোর মাধ্যমে
যেমন যদি ডাটা ট্রান্সফার সিম্পল করা হয়ে থাকে, কোনো আগে পিছে কোনো সিগন্যাল না দেওয়া হয়, তাহলে কি হবে, দেখা গেল যে রিসিভার রিসিভ করতে পারছে না, সেন্ডার আগেই পাঠিয়ে দিয়েছে, যার ফলে ডাটাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ডাটাটা সুন্দরভাবে ট্রান্সমিশন করার জন্য কিছু অতিরিক্ত সিগন্যাল প্রেরণ করা হয়ে থাকে। এই ধরনের ট্রান্সমিশনকে আমরা সাধারণত হ্যান্ডশেকিং ট্রান্সমিশন বলে থাকি। এই হ্যান্ডশেকিং ট্রান্সমিশন করার জন্য মোড ওয়ান নির্ধারণ করা হয়েছে। এই মোড ওয়ানের মাধ্যমে পোর্ট এ এবং পোর্ট বি ট্রান্সমিশন হ্যান্ডশেকিং ট্রান্সমিশন করতে পারবে, ডাটা ট্রান্সফার করতে পারবে। এবং এ পোর্ট এবং বি পোর্টে ডাটা ট্রান্সমিশন করার জন্য যে হ্যান্ডশেকিং সিগন্যাল লাগবে সেটি সি পোর্ট বহন করে। অর্থাৎ আমরা দুটো গ্রুপ দেখে এসেছি। এই গ্রুপে আছে সি আপার 4 বিট, অর্থাৎ সি 4টি বিট ব্যবহার হবে এ গ্রুপের জন্য, আর সি লোয়ার 4টি বিট ব্যবহৃত হবে বি গ্রুপের জন্য এই হ্যান্ডশেকিং সিগন্যাল ট্রান্সমিশন করার জন্য। মোড 2 এ আছে এ পোর্ট বাই ডিরেকশনালি কাজ করে থাকে, অর্থাৎ এই মোডে শুধু মোড এ পোর্ট এই কাজ করে থাকে, বি কাজ করে না। বাই ডিরেকশনাল এ পোর্ট কাজ করে থাকে। তাহলে চলো আমরা যদি উদাহরণের সাথে দেখতে চাই কিভাবে কাজ করছে, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হবে। বিএসআর মোডের কথা আমরা বললাম যে ডি7 যদি 0 হয় তাহলে বিএসআর মোড নির্ধারিত হয়। আর বিএসআর মোডে কি কি চেঞ্জ হয় সেটা আমরা দেখে নিই। যে বিএসআর মোড যদি নির্ধারিত হয়ে থাকে তাহলে ডি0 প্রথম বিটে যেটি থাকে, যে ডাটাগুলো সেট হবে না রিসেট হবে, সেটা নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ ডি0তে যদি 0 থাকে তাহলে রিসেট হবে, আর যদি 1 থাকে তাহলে ডাটাগুলো সেট হবে, অর্থাৎ 1 হবে। এরপরে ডি1, ডি2 এবং ডি3 এই তিনটি পিনের কম্বিনেশনে কোন বিটটি ফ্ল্যাগের সাথে চেঞ্জ হবে সেটি এখানে নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ তিনটা বিটের কম্বিনেশন 2^3 = 8, অর্থাৎ 000, অর্থাৎ 1 নম্বর বিট, 001 2 নম্বর বিট, এভাবে আপ টু 8 বিটের মধ্যে কোন বিটটিতে ফ্ল্যাগ চেঞ্জ হচ্ছে, ফ্ল্যাগের মাধ্যমে চেঞ্জ হচ্ছে, সেটি এখানে নির্ধারিত হয়ে থাকে। আর বিএসআর মোডে ডি4, ডি5 এবং ডি6 জিরো থাকে, সাধারণত এটাই ব্যবহৃত হয় না। এইভাবে আমার কন্ট্রোলারের বিটটি সেট বা রিসেট হয়ে থাকে। এরপরে আমরা চলে যাই আইও মোডে কিভাবে কাজ করবে কন্ট্রোলার, সেটা দেখি। এখানে আমরা 8 বিটের যে কন্ট্রোল ওয়ার্ডটা দেখছি, আমরা সেখানে দেখেছি যে গ্রুপ দুটির কথা বলেছি, এ গ্রুপ এবং বি গ্রুপ। প্রথমে আমরা দেখব এ গ্রুপ। সর্বপ্রথমে আসি ডি7 এর কথা, যেটা বললাম যে ডি7 এর দুটো বিট থাকতে পারে, হয় 0 নাহলে 1। যদি 0 থাকে তাহলে তো বিএসআর মোড, আমরা একটু আগে সেটা দেখে আসছি। আর যদি 1 থাকে সেই ক্ষেত্রে কি হবে, আইও মোড নির্ধারিত হবে। আইও মোড দুটো গ্রুপের জন্য ভিন্ন ভিন্ন নির্ধারিত হতে পারে। প্রথমে আছে এ গ্রুপ, পরে বি গ্রুপ। অর্থাৎ এ গ্রুপের তিনটি মোডে কাজ করে, মোড 0, মোড 1 এবং মোড 2। এই তিনটি মোডে কাজ করার জন্য মোড সিলেকশন করার জন্য দুটো পিন ব্যবহার করা হয়ে থাকে। খেয়াল করে দেখো, এখানে ডি5 এবং ডি6 দুটোর কম্বিনেশন রয়েছে। এখানে দুটো বিট মানে 0 থাকলে মোড 0 সিলেক্ট হবে, 0 1 থাকলে মোড 1 সিলেক্ট হবে, 1 0 অথবা 1 1 থাকলে মোড 2 সিলেক্ট হবে। কার জন্য? গ্রুপ এর জন্য। গ্রুপ এর জন্য ডি4 থেকে ডি7, ডি3 থেকে ডি7, ডি6 এই কয়টি পিন ব্যবহৃত হয়ে থাকে। তার মধ্যে ডি5 এবং ডি6 দুটি ব্যবহৃত হয়ে থাকে মোড সিলেকশনের জন্য। এই মোড সিলেকশনের পরে যেটা আসি, ডি4। ডি4 হচ্ছে এ গ্রুপের এ পোর্ট ইনপুট হিসেবে কাজ করবে না, আউটপুট হিসেবে কাজ করবে, সেটা নির্ধারিত হবে। অর্থাৎ ডি4 যে ডি4 যদি 1 থাকে তাহলে এ পোর্ট ইনপুট হিসেবে কাজ করবে, আর ডি4 যদি 0 থাকে তাহলে এ পোর্ট আউটপুট হিসেবে কাজ করবে। এরপরে আসি এ গ্রুপের সি পোর্টটা কি হিসেবে আছে। জানি যে এ গ্রুপের মধ্যে দুটোই আছে, একটা হচ্ছে এ পোর্ট 8 বিটে ডাটা ট্রান্সমিশন করার জন্য, আর আপার সি4 বিট, অর্থাৎ সি পোর্টের আপার 4 বিট ডি সি আপার সি4 বিট, অর্থাৎ 5 থেকে 7 পর্যন্ত, 4 থেকে 7 পর্যন্ত। এই ডি3তে যদি 0 থাকে তাহলে সি পোর্ট আউটপুট হিসেবে কাজ করবে, আর যদি 1 থাকে তাহলে ইনপুট হিসেবে কাজ করবে। এটা গেল এ গ্রুপের কথা। আর বি গ্রুপে চেঞ্জ করার জন্য, বি গ্রুপ নির্ধারণ করার জন্য ডি0 টু
D3 D2 ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ D2 তে প্রথমে মোড সিলেকশন করা হয় বি গ্রুপের। আমরা একটু আগে দেখেছি যে বি পোর্ট দুটি মোডে কাজ করে, একটা মোড 0 আর মোড 1, মোড 2 এ কাজ করে না। সেই ক্ষেত্রে মোড সিলেকশনের জন্য D2 রয়েছে। D2 ঘরে যদি 0 থাকে তাহলে বি পোর্ট 0 মোডে অপারেট হবে, আর D2 ঘরে যদি 1 থাকে তাহলে বি পোর্ট মোড 1 এ ট্রান্সমিশন করবে, অর্থাৎ হ্যান্ডশেকিং ট্রান্সমিশন করবে। মোড D1 এ নির্ধারণ করা হবে বি পোর্ট ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে। অর্থাৎ D1 এ যদি 0 থাকে তাহলে বি পোর্ট আউটপুট হিসেবে কাজ করবে, আর D1 এ যদি 1 থাকে তাহলে ইনপুট হিসেবে কাজ করবে। আর বি গ্রুপের যে লোয়ার 4 বিট সি পোর্টের আছে সেটি ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে, সেটা নির্ধারণ হবে D0 দিয়ে। অর্থাৎ D0 ঘরে যদি 0 থাকে তাহলে সির 4 বিট লোয়ার 4 বিট আউটপুট হিসেবে কাজ করবে, আর 1 থাকে তাহলে ইনপুট হিসেবে কাজ করবে। এখন এই যে কোন ঘরে কি থাকলে ইনপুট হবে না আউটপুট হবে, সেটা আমরা একটা যদি উদাহরণের সাথে দেখি তাহলে তোমাদের বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে। আমরা প্রোগ্রাম করার সময় এই কোডগুলোকে ব্যবহার করতে পারবো বা বুঝতে পারবো যে কেন এই কোডটি ব্যবহৃত হচ্ছে। এখানে আমরা একটা কন্ট্রোলার দেখাইছি 8 বিটের। সেখানে আমরা এটাকে চাচ্ছি যে এ পোর্টকে ইনপুট মোড 1 এ এবং ইনপুট পোর্ট হিসেবে ব্যবহার করে ডাটা ট্রান্সমিশন করব। আবার বলছি যে এইখানে আমরা নির্ধারণ করতে চাচ্ছি যে পোর্ট এতে ইনপুট হবে এবং মোড 1 এ অর্থাৎ হ্যান্ডশেকিং ভাবে ডাটাটা ট্রান্সমিশন হবে। তাহলে সেই ট্রান্সমিশন করার জন্য আমার কন্ট্রোলার সেট করতে হবে। সেখানে সেট করা হয়েছে, খেয়াল করে দেখো D701 আছে, যেহেতু আমার কি আইও মোড ট্রান্সমিশন হবে তাহলে অবশ্যই এখানে D701 হতে হবে। তারপরে আছে D5 এবং 6, এটা হচ্ছে এ গ্রুপের মোড সিলেকশন। আমি মোড 1 বলেছি, তাহলে এখানে মোড 01 থাকছে। তাহলে 01 এখানে আমরা খেয়াল করে দেখো এই যে এই যে মোড সিলেকশনের এখানে খেয়াল করে দেখো 01 কোনটি, মোড 1 সিলেকশন, অর্থাৎ মোড 1 এ অপারেট হবে। D4 কিসের জন্য, এ পোর্ট ইনপুট হিসেবে না আউটপুট হিসেবে কাজ করবে। D4 যেহেতু আমরা ইনপুট হিসেবে কাজ করাতে চাচ্ছি তাহলে 1 হয়েছে। তাহলে এই ফরম্যাটে আর বাকিগুলো সাধারণত 0 থাকবে, যদি আমি বি পোর্টকে ব্যবহার না করে থাকি তাহলে এটা 0 হিসেবে ব্যবহৃত হবে। দিয়ে এইভাবে একটা কন্ট্রোলার তৈরি হয়ে থাকে। এখন ডাটা ট্রান্সমিশনটা কিভাবে হয় সেটা যদি তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখায় তাহলে আরো তোমাদের বিষয়টি ক্লিয়ার হবে। এই যে এখানে আমরা দেখাচ্ছি যে মাইক্রোপ্রসেসর আছে এবং ইনপুট আউটপুট ডিভাইস রয়েছে, মাঝখানে আমরা বলেছি যে মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে বা পেরিফেরাল কমিউনিকেশনের ইন্টারফেস হিসেবে ব্যবহৃত হবে 8255, অর্থাৎ এই মাঝখানে রয়েছে 8255। অর্থাৎ যখন আমি কোনো ডাটা ট্রান্সমিশন করতে চাইবো তখন 8255 এই যে কন্ট্রোলারটার মাধ্যম দিয়ে 8255 সেট হবে। একটু আগে যে কন্ট্রোলারটা আমরা দিয়েছি সেই অনুযায়ী এটাকে সেট করেছি, অর্থাৎ এই পোর্টের মাধ্যম দিয়ে ডাটা ট্রান্সমিশন হবে এবং হ্যান্ডশেকিং ট্রান্সমিশন হবে, অর্থাৎ মোড 1 এ ট্রান্সমিশন হবে। এই মোড 1 সিলেক্ট হওয়া অবস্থায় তাহলে ইনপুট ডিভাইস যখন আমাকে ডাটা পাঠাবে তখন তার আগে সে একটা অতিরিক্ত সিগন্যাল পাঠাবে C4 এ। আমরা বলেছি যে হ্যান্ডশেকিং ট্রান্সমিশনের জন্য অতিরিক্ত যে সিগন্যাল প্রেরণ হবে সেটা আপার 4 বিট, অর্থাৎ C4 C5 C3, এই তিনটার মাধ্যমে আমার এই ডাটাগুলো যাবে। C4 এ আমার এই সিগন্যাল স্টপ সিগন্যাল লো আসলে ইনপুট ডিভাইস যখন ডাটা ট্রান্সমিশন করতে চাইবে, রেডি থাকবে তার কাছে ডাটা, তখন এসটিবি এই সিগন্যালটি লো আকারে 8255 এর কাছে আসবে। এটি যখন লো হবে এই এ পোর্ট রেডি হবে ডাটা রিসিভ করার জন্য এবং ডাটা গ্রহণ করা শুরু করবে। এটা লো হওয়ার পরে ডাটা যখন ট্রান্সমিশন হয়ে যাবে এটা হাই হয়ে যাবে। এসটিবি পিনটি ডাটা ট্রান্সমিশনের পরে হাই হয়ে যাবে এবং একইভাবে এটা যখন 8 বিট ট্রান্সমিশন হয়ে যাবে আইবিএফ অর্থাৎ ইনপুট বাফার ফুল, এই ডাটা 8 বিটের ট্রান্সমিশন হয়ে গেলে পোর্টে ডাটা আর নেওয়ার ফুল হয়ে যাবে, তখন সে এই PC5 আবার এই আইবিএফ সিগন্যালটি ইনপুট ডিভাইসের কাছে পাঠাবে যে আমার
জায়গা ফুল হয়ে গেছে আর ডাটা ট্রান্সফার করা যাবে না। তাহলে এই দুটো যখন হাই সিগন্যাল হবে, আগের চিত্র আমি একটু দেখাই। এই যে এসটিবিএ, এসটিবি এবং এসএআইএফ, এই দুটো যখন সিগন্যাল হাই হবে, তখন এটা কি হচ্ছে, এই অ্যান্ড গেটটি হাই হয়ে যাচ্ছে। হাই হয়ে যে কানেক্ট হয়েছে কার সাথে, পিসি3 অর্থাৎ ইন্টারাপ্টের সাথে। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যখন ডাটা নেওয়া হয়ে যাবে পোর্টে, যখন ডাটাটা চলে আসবে, তাহলে এই দুটি সিগন্যাল হাই হয়ে যাবে। এই দুটি সিগন্যাল হাই হয়ে গেলে অটোমেটিকলি এইখানে ইন্ট আর এ একটা সিগন্যাল যাবে মাইক্রো প্রসেসরের কাছে, যে একটা ডাটা ইন্টারাপ্ট আছে সেটি গ্রহণ করার জন্য। মাইক্রো প্রসেসর ইন্টারাপ্ট সিগন্যাল পাওয়ার পরে রিড সিগন্যাল প্রেরণ করে D0 to D7 এর লাইনের মাধ্যম দিয়ে পোর্ট এ অর্থাৎ PA0 to P7 এর থেকে ডাটাটি মাইক্রোপ্রসেসরে স্থানান্তরিত হবে। তাহলে কিভাবে কন্ট্রোলার ব্যবহার করে 8255 কে নির্ধারণ করা হয় এবং 8255 কিভাবে 8086 মাইক্রোপ্রসেসরে ডাটা আদান প্রদানের কাজে সহযোগিতা করে থাকে সাপোর্ট চিপ হিসেবে, সেটি আমরা বুঝতে পারলাম আশা করি। এর মাধ্যমে আমরা যখন প্রোগ্রাম করে লিখি 80 বা 81, তাহলে তোমাদের এখন আর সেই বিষয়টি বুঝতে সুবিধা হবে যে কেন আমরা 80 লিখছি, কেন 81 লিখছি, যে পোর্ট নির্ধারণ করছি। পোর্ট নির্ধারণ করার জন্য ইনপুট আউটপুট ট্রান্সমিশন করার সময় আমরা এই প্রোগ্রামগুলোতে এই কোডগুলো লিখে 8255 কে নির্ধারিত করে দিই কোন মোডে সে কাজ করবে, কিভাবে কাজ করবে। আশা করি তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী পয়েন্টে চলে যাব, নতুন চ্যাপ্টার অধ্যায় 6 ইন্টারফেস সিস্টেম। এতক্ষণ আমরা দেখছিলাম আইও ইন্টারফেস সিস্টেম, এখন ইন্টারাপ্ট ইন্টারফেস সিস্টেমটা আমরা দেখব। প্রথমে আসি যে ইন্টারাপ্ট বিষয়টি কি। ইন্টারাপ্ট কি? সহজ কথায় বাধা প্রদান করা, অর্থাৎ স্বাভাবিক চলমান একটি কাজ চলাকালীন অবস্থায় বাহির থেকে বা অন্য কোনো কারণে যদি সেটি বাধাগ্রস্ত হয়, সেটাকে আমরা বলি ইন্টারাপ্ট। অর্থাৎ মাইক্রোপ্রসেসর বা কম্পিউটারের ক্ষেত্রে যে চিন্তা করে থাকি যে যেটি রানিং রয়েছে, সেই রানিং অবস্থায় অন্য আরেকটি কাজ, যেমন পাওয়ার ফেলোর যদি হয়, তাহলে সেক্ষেত্রে চলমান কাজটি বাধাগ্রস্ত হয়। এই অবস্থানটাকে আমরা বলে থাকি ইন্টারাপ্ট। তাহলে মাইক্রোপ্রসেসরকে সেভাবেই ডিজাইন করা হয়ে থাকে যে হঠাৎ কোনো ধরনের বাধা সৃষ্টি হলে, তার চলমান কাজে যদি কোনো বাধা সৃষ্টি হলে, তাহলে সে কি করবে। এই ক্ষেত্রে একটা সিস্টেম রয়েছে, সেটাকে আমরা বলি যে কি ধরনের মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে আমরা কি ধরনের বাধা হতে পারে, সেই বাধাগুলোকে চিন্তা করে একটা সার্ভিস রুটিন বা সাব প্রোগ্রাম, সহজ কথা আমরা যদি চিন্তা করে থাকি যে সাব প্রোগ্রাম তৈরি করে রাখা হয়েছে, যে এই ধরনের বাধা আসলে, এই ধরনের ইন্টারাপ্ট আসলে এই কাজটি সম্পূর্ণ হবে, এই ধরনের বাধা আসলে এই ধরনের সার্ভিসটি সম্পূর্ণ হবে। এইভাবে একটা সার্ভিস রুটিন তৈরি করা হয়ে থাকে। তাহলে আমরা যদি বলি যে ইন্টারাপ্ট হলো মাইক্রোপ্রসেসরের প্রতি অনুরোধ যে কোনো সার্ভিস রুটিন সম্পূর্ণ করার জন্য, অর্থাৎ আমার একটা ডাটার প্রয়োজন, বা আমরা যখন কিবোর্ড থেকে কি প্রেস করি, সেটা কিন্তু একটা ইন্টারাপ্ট। কারণ মাইক্রোপ্রসেসর ওই সময় একটা কাজ করছে, বা গান বাজছে, বা এমএস ওয়ার্ডে কাজ করছো, ওই সময় তুমি একটা কি প্রেস করলা, তাহলে তার বর্তমান কাজটি বাধাগ্রস্ত হয়। সেই কাজটিকে থামিয়ে দিয়ে তোমার যে কি প্রেস করেছো সেটাকে আবার সে রিসিভ করে। এই রিসিভ করার জন্য একটা সার্ভিস রুটিন রয়েছে। সেই সার্ভিস রুটিনটি ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বলে থাকি। এই ইন্টারাপ্ট সংঘটিত হলে মাইক্রোপ্রসেসর তার বর্তমান কাজকে থামায় দিয়ে ওই সার্ভিস রুটিনটিকে অ্যাক্টিভ করে এবং সেটিকে সম্পন্ন করে থাকে। এখন আসি যে ইন্টারাপ্টটা কিভাবে কয় রকম হতে পারে। আমরা সাধারণত দেখে থাকি যে ইন্টারাপ্টকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট এবং ইন্টারনাল ইন্টারাপ্ট। হার্ডওয়্যার ইন্টারাপ্ট বলতে বোঝায় যে মাইক্রোপ্রসেসরের যে পিন রয়েছে, 40 পিনের পিন, আমরা প্রথমের দিকে ক্লাসে করেছি, মনে আছে নিশ্চয়ই, যে 40টি পিন পড়েছিলাম। সেই 40টি পিনের মধ্যে দুটি পিনের কথা বলেছিলাম যে ইন্টারাপ্ট পিন 17 এবং 18 নম্বর পিন
নন মাস্কেবল ইন্টারাপ্ট এনএমআই এবং ইন্টারাপ্ট রিকোয়েস্ট এনআর ইন্ট আর। এই দুটি পিনের মাধ্যমে যখন আমার মাইক্রোপ্রসেসরের কাছে কোনো রিকোয়েস্ট আসে ইন্টারাপ্টের জন্য বা বিশেষ কোনো কাজ সম্পূর্ণ করার জন্য, এই ধরনের ইন্টারাপ্টকে আমরা বলি হার্ডওয়্যার ইন্টারাপ্ট বা ইন্টারনাল হার্ডওয়্যার ইন্টারাপ্ট। কারণ এটা পিনের মাধ্যমে জেনারেট হচ্ছে, সেই জন্য এই ধরনের ইন্টারাপ্টকে আমরা সাধারণত ইন্টারনাল হার্ডওয়্যার ইন্টারাপ্ট বলে থাকি। আর বাহির থেকে যে হার্ডওয়্যার ইন্টারাপ্ট হয়ে থাকে, যেমন কিবোর্ড ক্লিক করা বা কিবোর্ডে কি প্রেস করা বা মাউসে ক্লিক করা, এই ইন্টারাপ্টগুলোকে আমরা সাধারণত বলে থাকি এক্সটার্নাল হার্ডওয়্যার ইন্টারাপ্ট। আর সফটওয়্যার ইন্টারাপ্ট আমার প্রোগ্রামের প্রয়োজনে যে ইনস্ট্রাকশন ব্যবহার করে যে সার্ভিস রুটিনটা কল করা হয়, সেটাকে আমরা সাধারণত সফটওয়্যার ইন্টারাপ্ট বলে থাকি। যেমন একটা IN21H, এটা একটা ইন্টারাপ্ট। এই ইন্টারাপ্টের মাধ্যমে আমি সাধারণত প্রোগ্রাম রান করার সময় ব্যবহার করে থাকি। তাহলে এই সফটওয়্যার যখন প্রোগ্রাম করব আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, তখন এই INT1 কে আমার কল করার প্রয়োজন হবে। এই ধরনের ইন্টারাপ্ট একটা প্রোগ্রাম রান করার সময় ব্যবহৃত হয়ে থাকে। এই ধরনের ইন্টারাপ্টকে আমরা সাধারণত সফটওয়্যার ইন্টারাপ্ট বলে থাকি। ইন্টারনাল ইন্টারাপ্ট মাইক্রোপ্রসেসরের ভিতরে অভ্যন্তরীণ কোনো অপারেশনের ফলে যে ইন্টারাপ্ট সৃষ্টি হয় তাকে আমরা সাধারণত ইন্টারনাল ইন্টারাপ্ট বলে থাকি। এই ইন্টারনাল ইন্টারাপ্ট যেমন আমার ইন্টারাপ্ট ইনটু ইন্টারাপ্ট ফর ওভারফ্লো। ইনটু হলো ইন্টারাপ্ট ফর ওভারফ্লো, ডিভাইড বাই জিরো। এই ধরনের সমস্যা কিন্তু যখন প্রোগ্রাম রান করা হয় তখন কিন্তু ইন্টারনালি জেনারেট হয়। ডিভাইড বাই জিরো মানে কি, আমরা জানি যে যখন জিরো দিয়ে কোনো সংখ্যা ভাগ হয়ে যায় তখন কি তার ফলাফল অসীম হয়ে যায় বা ফলাফল অনেক বড় হয়ে যায়, যেটা যে ডাটা রাখার যে অ্যাকোমোডেটরের সাইজ বা রেজিস্টারের যে সাইজ, সেই সাইজের থেকে বেশি হয়ে যায়। সেক্ষেত্রে কি হয় যে সেই ফলাফলটা একটা গার্বেজে পরিণত হয় এবং একটা ইরর সৃষ্টি হয়। এই ধরনের সমস্যা হলে ওই সমস্যার থেকে বের হয়ে আসার জন্য একটা সার্ভিস রুটিন রয়েছে, ইন্টারাপ্ট রয়েছে। সেই ইন্টারাপ্টটাকে কল করে সেইখান থেকে বের হওয়া যায়। তাই এই ধরনের ঘটনা ঘটে যখন প্রোগ্রাম রানিং হয় বা মাইক্রোপ্রসেসর কাজ করতে করতে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। এই ধরনের ইন্টারাপ্টগুলোকে আমরা সাধারণত ইন্টারনাল ইন্টারাপ্ট বলে থাকি। হার্ডওয়্যার ইন্টারাপ্টের ক্ষেত্রে আমরা কিন্তু আরেকটু বলতে পারি যে এখানে কিন্তু দুই রকম ইন্টারাপ্ট আরও রয়েছে, সেটা হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট আছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। মাস্কেবল ইন্টারাপ্টকে আমরা জানি যে যেটাকে কিছুক্ষণ থামিয়ে রাখা যায় বা আমার প্রয়োজনে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, সেটাকে আমরা বলি মাস্কেবল ইন্টারাপ্ট। এখানে মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে INT-R, যেটাকে আমরা কিছুক্ষণ ওয়েট করে রাখতে পারি বা থামাতে পারি। আর নন মাস্কেবল ইন্টারাপ্ট জরুরি ভিত্তিতে যে ধরনের ইন্টারাপ্টগুলো হয়ে থাকেন এনএমআই, এই ধরনের ইন্টারাপ্টকে থামিয়ে রাখার কোনো সুযোগ নেই। যেটি এই ধরনের ইন্টারাপ্ট আসলে সঙ্গে সঙ্গে সেই অপারেশনটি সম্পূর্ণ হয়ে থাকে। এই ছিল আমাদের মাইক্রোপ্রসেসরের যে ধরনের ইন্টারাপ্টগুলো সংঘটিত হয়, সেই ইন্টারাপ্টগুলো কি কি ধরনের। এখন আসি যে এই ইন্টারনাল ইন্টারাপ্ট বলো, সফটওয়্যার ইন্টারাপ্ট বলো বা হার্ডওয়্যার ইন্টারাপ্ট হার্ডওয়্যার ইন্টারাপ্ট বলো, এই সবগুলোরই কিছু কমন ভাবে কাজ করে থাকে বা যেটাকে আমরা সাধারণ বৈশিষ্ট্য বলে থাকি। সেই সাধারণ বৈশিষ্ট্যটি আমরা এখন আলোচনা করব। প্রথমেই খেয়াল করে দেখো যে যে মেইন প্রোগ্রাম অর্থাৎ মাইক্রোপ্রসেসর যখন কাজ করে সেই এই মেইন প্রোগ্রামে সেটাকে আমরা বলে থাকি। এই প্রোগ্রাম চলাকালীন অবস্থায় যখন কোনো একটা ইন্টারাপ্ট আসে, এই যে ইন্টারাপ্টটি চলাকালীন অবস্থায় এই অবস্থানে যখন একটা ইন্টারাপ্ট নক হয় বা কল করা হয়, তখন মাইক্রোপ্রসেসর যে কাজগুলো করে সব ক্ষেত্রেই, সব ধরনের ইন্টারাপ্টের ক্ষেত্রে, যে যেখানে সে কাজ করছিল সেটা অবশ্যই একটা নির্দিষ্ট মেমোরি লোকেশনে কাজ করছিল, যে পর্যায়ক্রমিকভাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মেমোরি লোকেশনে কাজ করার পরে নিশ্চয়ই একটা লোকেশনে এসে সে কাজ করছিল। সেই লোকেশনকে থামিয়ে দিয়ে সে ইন্টারাপ্ট সার্ভিসটাকে প্রদান করার জন্য কিছু প্রসিডিউর মেনটেন করে বা পদ্ধতি অবলম্বন করে, যে যেখানে সে শেষ করেছে সেখানে সে সার্ভিস রুটিনটা দিয়ে আবার ব্যাক করে আসে পর্যায়ক্রমিকভাবে সে কাজটি করে থাকে। আমরা কিন্তু খেয়াল করে দেখি যখন আমি কি প্রেস করে থাকি তখন কিন্তু আমার কিছু বুঝতে পারি না, অটোমেটিক্যালি আমার কি প্রেস হয়ে যায়।
এর মাঝখানে যেটা কাজটা ঘটে থাকে যে মাইক্রোপ্রসেসর যেখানে ছিল সেইখানটাকে সে স্টপ করে দিয়ে সে স্ট্যাক ব্যবহার করে সেখানে 2 বাইট ডাটা জায়গা কম করে, টপের অ্যাড্রেস কম করে সেখানে প্রথমে সে কি করে, ফ্ল্যাগ রেজিস্টারকে পুশ করে ফ্ল্যাগ রেজিস্টারকে রেখে দেয়, যে পরবর্তীতে এসে সে তার স্ট্যাটাসটা কি ছিল সেটাকে আবার আপলোড করার জন্য সে প্রথমে ফ্ল্যাগ রেজিস্টারটাকে রাখে, আরও 2 বাইট কমায় দিয়ে, স্ট্যাকের ভ্যালু কমায় দিয়ে, তার আগে অবশ্যই এখানে ইন্টারাপ্ট ফ্ল্যাগ এবং ট্র্যাপ ফ্ল্যাগকে 0 করে দেয়। কারণ ইন্টারাপ্ট ফ্ল্যাগ এবং ট্র্যাপ ফ্ল্যাগটি এই সার্ভিস রুটিনে যে চেঞ্জ হতে পারে বা পরিবর্তন হতে পারে, সেজন্য কোনো ইফেক্ট না করার জন্যই এটাকে আগে 0 করে দেওয়া হয়, যে সার্ভিস রুটিনে যা হবে সেটা সেখানে রিফ্রেশ ভাবে ডাটা যেন থাকে। এরপরে যে লোকেশনে মাইক্রোপ্রসেসর ছিল সেই লোকেশনের সিএস অর্থাৎ কোড সেগমেন্ট ভ্যালু এবং আইপি ভ্যালু, ফিজিক্যাল লোকেশনের তো দুটি ভ্যালু থাকে, সেই লোকেশন দুইটি স্ট্যাকে পুশ করে দেবে, সংরক্ষণ করে রাখবে, যাতে করে পরবর্তীতে সে আবার ওই লাইনে ব্যাক করতে পারে। এরপরে সার্ভিস রুটিং এর যেখানে আছে যে ইন্টারাপ্টটা কল করা হয়েছে সেই ইন্টারাপ্টটার সার্ভিস রুটিং, সেই ইন্টারাপ্টটার মেমোরি লোকেশন অর্থাৎ সিএস এবং আইপি লোড করবে এবং সেইখানে ইন্টারাপ্ট সার্ভিস রুটিং এর মেমোরি লোকেশনে চলে যাবে সিএস এবং আইপির মাধ্যমে। সেখানে সেই ইন্টারাপ্ট সার্ভিসটি সম্পূর্ণ হবে এবং সম্পূর্ণ হয়ে শেষে অবশ্যই একটা রিটার্ন স্টেটমেন্ট থাকবে। সেই রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে সে ব্যাক করে আসবে স্ট্যাকে, স্ট্যাক থেকে সে পূর্বের সিএস এবং আইপি আপলোড করবে, আপলোড করে মেমোরি লোকেশন পাবে, সেই মেমোরি লোকেশনে মাইক্রোপ্রসেসর পুনরায় কাজ শুরু করবে। এটা হচ্ছে কার্যকর পদ্ধতি বা সাধারণ বৈশিষ্ট্য, আমরা বলতে পারি যে এইভাবে মাইক্রোপ্রসেসরে এই কাজটি সম্পন্ন হয়ে থাকে। এরপরে আসো যে এই যে সার্ভিস রুটিনটা আমরা বলছি, এখানে সার্ভিস রুটিনটা রয়েছে 8086 এর ক্ষেত্রে বা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে 256টি সার্ভিস দিতে পারে বা 256টি ইন্টারাপ্ট সার্ভিস হতে পারে 8086 এর ক্ষেত্রে। তো এই সার্ভিসগুলোকে কে কোথায় রয়েছে সেটা, সেই লোকেশনগুলোকে সহজ কথায় যে সার্ভিস রুটিনের যে সাব প্রোগ্রাম রয়েছে সেই সাব প্রোগ্রামটা একটা নির্দিষ্ট লোকেশনে সংরক্ষণ করে রাখা হয়েছে। সেই সংরক্ষিত অ্যাড্রেসগুলোকে একটা টেবিল আকারে সাজিয়ে রাখা হয়। সেই টেবিলটাকে আমরা বলে থাকি ভেক্টর ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। এই ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে প্রতিটি কন্টেন্ট আমরা যদি খেয়াল করে দেখো, এখানে আমরা একটা ভেক্টর ইন্টারাপ্ট টেবিল তৈরি করেছি। এই ভেক্টর ইন্টারাপ্ট টেবিলের সাইজ হচ্ছে, ডাটার সাইজ হচ্ছে 2 বাইট করে, প্রতিটি লোকেশনে 2 বাইট করে ডাটা রাখা সম্ভব এবং এই ডাটাগুলোকে একটা প্রতিটি ইন্টারাপ্টের জন্য আমার 4 বাইটের ডাটার প্রয়োজন, অর্থাৎ মেমোরি লোকেশন ক্যালকুলেশন করার জন্য দুটো দরকার, একটা বেজ আর একটা অফসেট। এখানে সিএস ভ্যালু এবং আইপি 224, এই 4 বাইটের করে এক একটা সার্ভিস রুটিনে রয়েছে। তাহলে 256টা সার্ভিস রুটিং এর জন্য এখানে জায়গার প্রয়োজন হয়েছে 1 কিলোবাইট, অর্থাৎ 1024 ইকুয়াল টু 1 কিলোবাইট, অর্থাৎ এখানে 000 থেকে 03FE পর্যন্ত লোকেশনে এই ইন্টারাপ্টগুলো এই থাকে। এই ক্লাসটি আমরা আবার পুনরায় নেক্সট ক্লাসে আলোচনা করব। বর্তমানে এটুকুই আমরা দেখে রাখি, আজকে সময় স্বল্পতার কারণে শেষ করতে পারলাম না। নেক্সট ক্লাসে আবার আমরা এই ভেক্টর টেবিল থেকেই শুরু করব। তারপরে তো আমরা এখানে জেনে রাখি যে এই 1 কিলোবাইটের মেমোরি লোকেশন ব্যবহার করে একটা টেবিল তৈরি করা হয়। এই টেবিলটাকে আমরা ভেক্টর টেবিল বলে থাকি। এই ভেক্টর টেবিলে 256টা সার্ভিস রুটিং এর লোকেশন দেওয়া থাকে, যেখান থেকে এক একটা লোকেশনে সার্ভিসে চলে যায়। এই ছিল আজকের ক্লাস। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে এই ক্লাস নিয়ে দেখা থাকবে। ইন্টারাপ্ট সম্বন্ধে বা আইও ইন্টারফেস সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাও।
আমরা অবশ্যই জানাবো। এবং আরেকটি কথা তোমাদের জানাই রাখি যে নেক্সট ক্লাস, শেষের ক্লাসগুলো আমরা রিভিউ ক্লাস নিব, যার কারণে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো যে কার কোথায় কোন সমস্যা আছে, যেটির উপরে বেশি পয়েন্ট পড়বে সেগুলো বিষয়ে আমরা রিভিউ ক্লাসে নিয়ে আসবো। যথারীতি এই ক্লাসটি দেখার জন্য আমরা ব্যবহার করে থাকি www.facebook.com/skills.gov.bt। এর মাধ্যমে আমরা লাইভ ক্লাসগুলো বারবার দেখাই, আমাদের পড়াশোনাগুলো চালিয়ে যাব এবং সবাই ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে। এই বলে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।